এটির সঠিক নাম হওয়া উচিত ছিল সন্দীপন চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নামের অনুকরণে নরেশ গুহর কবিতা বিষয়ে যে দু চারটি কথা আমি জানি। সুবিধেও ছিল, কারণ নরেশ গুহ নিজেও দু চারটি কবিতা লিখেছেন বাঙালি কবিদের হিসেবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছি, ফলে নামটা একটু হালকা হয়ে যায়। তাই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে যা কথা বলার বলবো, মাস্টারমশাইরা দয়া করে কান বন্ধ করে থাকলেই খুশি হবো বেশি। ফলে একটি নাম দিয়েছি রোমান্টিক কবি মানুষ নরেশ গুহর কবিতা। এটি আশা করি তোমাদের বেশ মানসিক মনে হবে। তাই যাকে এটা শুনেছি অনেক। না না, আনইন্টেলিজেন্ট না। আসলে আমি আনইন্টেলিজেন্ট, এখানে তো সাহিত্যের জগতে অংশ মধ্যে বকযথা। হ্যাঁ, আমার পরিচয়টা তো জানার কথাও নয়। আমি সাহিত্যের ছাত্র নই, বিজ্ঞানের ছাত্র, কিন্তু সে তো আরোই জানি না। তো এইসব লজ্জার কথা, ছাত্র লজ্জার কথা তো না বলা ভালো। তোমাদের মধ্যে অনেকেই আমার মতন আছো, কোনো রকমের ডিগ্রিটা বেরিয়ে গেলে বেঁচে যাবে। তো আমি আর সেই কথাই যাচ্ছি না, কারণ এই প্রসঙ্গতে আমার এই লেখাটিতে নরেশ গুহর কবিতা নিয়ে আমি বলেছি কথা, অবশ্যই একটি কবিতা নিয়ে বিশেষ করে। কিন্তু ওনাকে উপলক্ষ করে এবং ছাত্রছাত্রীদের কথা মনে করে, এবং আমি যেহেতু একজন আউটসাইডার এই একাডেমিক ফিল্ডে, একেবারেই আক্ষরিক অর্থে, ফলে আধুনিকতা এবং রোমান্টিকতা এইটা আসেই। এটা এই আমার কবিবন্ধু হিন্দুলও সুন্দরভাবে নিজের মতন বললেন। সেই জায়গাটাতে আমি একটু মোটা দাগে ধাক্কা দেওয়ার মতন লেখা আমার, তার বিষয়ে আমি জানিও না। এই লেখাটিতে সেই আলোচনা রয়েছে। কাজেই তোমরা একটু কান পেতে শোনো, আর মাস্টারমশাই একটু কান বন্ধ করে শোনো। সকলেই বলেন নরেশ গুহ একজন রোমান্টিক কবি। আমি ভাবি, রোমান্টিক কবি হওয়া কি দোষের কিছু? আমি সাহিত্যের ছাত্র নই, অত শত জানি না, কিন্তু কানাঘুষো শুনেছি যে আধুনিকেরা এসে নাকি রোমান্টিক কবিদের একেবারে প্রাপ্ত বলে ঘোষণা করেছেন। কারণ তারা নাকি শুধু কল্পনার উড়ালে বিশ্বাসী, বাস্তবের মাটিতে তাদের কোনো শিকড় নেই, কোনো ব্যক্তি মালিকানাও নেই। শুনে ঘাবড়ে গেছি, বিভ্রান্ত হয়েছি। কিন্তু আমার যে জীবনানন্দের কবিতা পড়তে যত ভালো লাগে, রবীন্দ্রনাথের কবিতা পড়তে ঠিক ততটাই ভালো লাগে। এলিয়েট পড়তে যত ভালো লাগে, ওয়ার্ডসওয়ার্থ পড়তে ঠিক ততটাই ভালো লাগে। এবং রবীন্দ্রনাথকে জীবনানন্দের চেয়ে অনেক বড় কবি বলে মনে করি। ওয়ার্ডসওয়ার্থকেও এলিয়েটের চেয়ে ছোট কবি মনে করি না। তাহলে আমারই কি বিসমিল্লায় গলদ আছে কিছু? চিন্তায় পড়ে যাই। স্মরণ করি কবি নরেশ গুহর কবিতার একটি প্রিয় স্তবক। দিশাহারা পথে পৃথিবী এসেছে আশা নিয়ে ফিরে ফিরে। আমি কি চলেছি বিশ্বরণের কৃষ্ণসাগর তীরে? জলে নাম লিখে চলে যেতে হবে। এটা ওনার একটা ধ্রুব বদনার কবিতা, দেখছো তোমরা, কয়েকটি কবিতা লিখেছেন। এটা আবার পরেও আসবে, জলে নাম লিখে চলে যেতে হবে। কিডস এটা বলছিলেন, কতটা আবেগ। হ্যাঁ, যেটা হিন্দুল বলছিলেন, মানে অভিযোগ করছিলেন, তার বিপরীতেও এই জিনিসগুলো আছে। উনি বলছেন একজন ব্যক্তি কবি, রোমান্টিক কবি, আধুনিকেরও ব্যক্তি কবি, কারণ এই ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরেই দাঁড়িয়ে আছে, সেটা তো আমি আসছি। তাতে উনি বলছেন চলে নাম লিখে চলে যেতে হবে। আজও আমার গানের বিনাকে বলেছি, বাজরে যন্ত্র বাজো, ভেঙে হও খান খান, তবু দিয়ে যাও অজাত শত্রু গান। এই এক্সপ্রেশনটা আমাকে খুব অবাক করে। অজাত শত্রু গান, গানের যে কোনো শত্রু হতে পারে। ফলে এর মধ্যে কিন্তু রাজনীতি আছে। তারপরে কি বলছে, ভেঙে হও খান খান, তবু দিয়ে যাও অজাত শত্রু গান। প্রায় নজরুলের মতো বীরত্বটা কবিতার মধ্যে। আমি যে ভেবেছি মৃত্যুকে দিয়ে মৃত্যুকে হব পার, কবিতা আমার, কবিতা আমার। আনকোট। ভাবি যে আমার কথা, যে কবি
মৃত্যুকে দিয়ে মৃত্যুকে হব পার এত বড় কাব্য উচ্চারণ করতে পারেন সেই কবি কি গৌণ, শুধুই রোমান্টিক? রোমান্টিক কবি হওয়া কি দোষের কিছু? ওরে বাস, দেখি এই প্রশ্ন তুলছেন স্বয়ং বুদ্ধদেব বসু বহু যুগ আগে। এই তরুণ কবি নরেশ গুহর প্রথম কবিতার বই দুরন্ত দুপুরের সস্নেহ সমালোচনা প্রসঙ্গে 1951 সালে কবিতা পত্রিকার একটি সংখ্যায় তিনি লিখছেন, ভালো লেগেছে নরেশ গুহর কবিতার স্নিগ্ধতা, সক্রিয়তা, রচনা শিল্পের সৌষ্ঠব। একটু আগে হিন্দুরা যেটা বললেন, বলতেই হবে, এটা একটা কেন্দ্রীয় আলোচনা, এটা নরেশ গুহকে আলোচনার মুখপাত হিসেবে। নিচু গলায় নরম করে বলার দিকে উন্মুখতা, ইত্যাদি ইত্যাদি। একটি ব্যথিত হৃদয়ের স্বগতোক্তি শুনতে পাই আমরা, ওখানে শুনতে পাই আমরা, কিন্তু ব্যথিত বলে বিক্ষুব্ধ নয়। ইন্টারেস্টিং, মানে টিপিক্যাল বুদ্ধদেব সিগনেচার। আধুনিক জীবনের ব্যর্থতা, এখান থেকে আমার আলোচনাটা শুরু হবে। আধুনিক জীবনের ব্যর্থতা যা সাম্প্রতিক কবিদের প্রধান বিষয় বললে ভুল হয় না, তা অতিক্রম করে তাই একটি অন্য সুর বেজেছে কবিতাগুলিতে। তিনি রোমান্টিক জাতের কবি, বুদ্ধদেব বলে চলেছেন, মানে নরেশ গুহ রোমান্টিক জাতের কবি, ওটা নিন্দার কথা আজকাল। 51 সালে বুদ্ধদেব বলছেন তিনি রোমান্টিক জাতের কবি, ওটা নিন্দার কথা আজকাল। অবাক হয়ে গেছে আমি এটা দেখি, যে তার কত আগে আধুনিক হয়ে গেছে বাঙালি। 51 সালে বলছেন বুদ্ধদেব যে রোমান্টিক জাতের কবি, ওটা নিন্দার কথা আজকাল। আমি সামান্য যেটুকু আমার কালো জ্ঞান আছে ভাবছি, কজন কবি আছে, সবাই রবীন্দ্রনাথ গেছে, যাই কতটা আধুনিক হয়ে গেছে। এলিয়েট এসে গেছে, বোধলেয়ার এসে গেছে। এও একটা আশ্চর্য, এইসব বইগুলো কি করে আসতো, সব রাস্তাঘাট কাদা ফাদা, এখনো তো তাই, আগেও ছিল নিশ্চিত, তার থেকে আরো বেশি। যাই, সেই 51 সালে বুদ্ধদেব বলছেন এক বিরাট আধুনিক পরে দেখা যাবে। আধুনিক জীবনের ব্যর্থতা বোধ যা সাম্প্রতিক কবিদের প্রধান বিষয় বললে ভুল হয় না, তা অতিক্রম করে তাই এই আচ্ছা। তো যেটা বলছেন তিনি রোমান্টিক জাতের কবি, ওটা নিন্দার কথা আজকাল। কিন্তু 10 বছর আগে যতটা নিন্দনীয় ছিল ততটাই কি আছে এখনো? ইতিমধ্যেই হাওয়া বদল কি হয়নি একটু? আনকোট বুদ্ধদেব বলছেন। তার মানে 51 সালে বলছেন, 41 সালে তার মানে আরো নিন্দনীয় ছিল রোমান্টিক কবিতা। 41 সাল রবীন্দ্রনাথের প্রয়াণের বছর। ইন্টারেস্টিং। যাই, এগুলো বাংলার সাহিত্যের ব্যাপার, তোমরা বুঝবে। শুধু 1951 সালে বুদ্ধদেব বলছেন এই কথা, এবং রোমান্টিকদের প্রতি এটি সম্ভবত তার শেষ দাক্ষিণ্য। এবং বাংলা কবিতার ইতিহাসের এক মস্ত আইরনি হলো এই যে পরবর্তী মাত্র 10 বছরের মধ্যে হাওয়া বদল হবে, এবং বুদ্ধদেবী হবেন সেই হাওয়া বদলের কাণ্ডারি। কিন্তু সেই হাওয়া বদল হবে রোমান্টিকদের সম্পূর্ণ বিপরীতে। 1961 সালে প্রকাশিত হবে বুদ্ধদেবের বিখ্যাত অনুবাদ গ্রন্থ বোধলেয়ার তাঁর কবিতা, এবং সেই গ্রন্থের অতি বিখ্যাত ভূমিকায় তিনি বোধলেয়ারীয় কাব্যতত্ত্বে রোমান্টিকদের খারিজ করে আধুনিকতার জয় ঘোষণা করলেন। গভীর বিশ্ববিতৃষ্ণায় পরিপূর্ণ সেই প্যারিসীয় ম্যানিফেস্টোর অভিঘাতে রোমান্টিক কবিতা চিরনিন্দনীয় হয়ে যাবে। এবং এই ঘটনার কাউন্টার আইরনি হলো এই যে বুদ্ধদেব নিজে যেহেতু এক দুশ্চিকিৎসা রোমান্টিক কবি, ফলে জোর করে আধুনিক হতে গিয়ে তার রোমান্টিক কবি সত্তা চির বিপর্যস্ত হয়ে যাবে। এসবই ইতিহাসের নাটকীয় পরিহাসের কথা, হাওয়া বদলের উলট পুরাণ। কিন্তু রোমান্টিক আধুনিক দুইই তো আছে, এখনো আছে, এবং চিরকাল থাকবে। সুতরাং আজ কবি নরেশ গুহর জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই রচনায় আমাকে তো সময়ের কাছে আমার সাক্ষ্য দিয়ে চলে যেতে হবে।
এই 2024 সালে রোমান্টিক কবিতার বিষয়ে আমার ব্যক্তিগত সাক্ষ্য কি তা শোনাতে হবে। আধুনিক ও উত্তরাধুনিকদের যুগল চোখ রাঙানিকে ভয় না পেয়ে শোনাতে হবে আমার সাক্ষ্যটি। সেটি হলো এই যে, রোমান্টিক কবিদের আমি গভীর শ্রদ্ধা করি এবং মনে করি যে আধুনিকদের বিকল বিশ্ববিতৃষ্ণার বিকারের ভিতর রোমান্টিক কবিরা মানব হৃদয়ের একটি নিভৃত স্বপ্নীল গানের ভুবনকে ধারণ করে আছে এবং সেই ভুবনটি মানব জাতির একটি বিশেষ সম্পদ ও শক্তি। সর্বোপরি আমি একথাও মনে করি যে কবি অন্তরে রোমান্টিক নন তিনি কোনো কবি নন। কি এত বড় কথা? আমি জানি আমার এই মন্তব্যে চতুর্দিকে চাপা গর্জন উঠবে, প্রশ্নবান থেকে আসবে। কি ব্যাপার? কাব্যচর্চায় তুমি একজন দেখে দেওয়া আধুনিক, আমি একজন দেখে দেওয়া আধুনিক, সেই আমি আধুনিক কবি নিশিকান্ত আজ হঠাৎ এই আসরে তবলায় উল্টো পাল্টা চাটি মারছি কেন? দাদরার বদলে কাহার বাবা যাচ্ছি কেন? আধুনিকতার আসরটা মাটি করার মতলব নাকি আমার? দোহাই আপনাদের এবং বাঙালি জীবনের শ্রেষ্ঠ রোমান্টিক অবতার মহানায়ক উত্তম কুমারের দোহাই, আমি যদি তারুণ্যে অসমের সুদূর শিলচর শহরের ওরিয়েন্টাল টকিজে ম্যাটিনি শোতে উত্তম সুচিত্রার সত্যবতী সিনেমাটি না দেখতাম এবং সেই সিনেমার অবসরণীয় মোটর বাইকে গানের দৃশ্যটি, এই পথ যদি না শেষ হয়, নিশ্চয়ই অনেকে গাইতে পারে, এই পথ যদি না শেষ হয় দেখে চিরমুগ্ধ না হতাম, তাহলে হয়তো আমি কোনো আধুনিক কবি হতাম না, কিংবা হতাম হয়তো, কিন্তু আমার কবিতা লোকে পড়তো না, কারণ সেই লেখায় কোনো রস থাকতো না। এইবারে আমি আধুনিকতার আলোচনায় আসছি, নরসিংহ উপলক্ষ, কিন্তু নরসিংহের পক্ষে আমি সওয়ালটা করছি। পাঠক সমাজে আমি দেখে দেওয়া আধুনিক, কিন্তু কাব্যে আধুনিকতার যে দর্শনটি বাজারে চালু, সেই দর্শনে আমি একেবারেই বিশ্বাসী না। সুতরাং রোমান্টিক আধুনিকদের বিতর্কে আমার ব্যতিক্রমী সাক্ষ্যের সপক্ষে সেই চালু দর্শনটি কিঞ্চিত আলোচনা জরুরি। অতি সংক্ষেপে এই দর্শনটির উৎস ব্যক্তিবাদী নাস্তিক অস্তিত্ববাদের দর্শন। এটি আধুনিকতাবাদের প্রিসাইডিং ফিলোসফি। এটির প্রভাবে বাংলা কবিতায় আধুনিকতার যে কাব্য দর্শনটি তৈরি হয়েছে তার দুটি মূল মন্ত্র আছে এবং বাংলা কাব্যে আধুনিকতার দীক্ষালয়ে এই মন্ত্র দুটিকে অপূর্ব কাব্যিক প্রবচনে বেঁধে দিয়েছেন 30-এর দশকের দুই প্রধান কবি। প্রথম মন্ত্রটি হল অনিবার্যভাবে সেই হাওয়া বদলের কাণ্ডারি বুদ্ধদেব। কি সেই মন্ত্র? শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। রাত 3টের সনেট, বিখ্যাত কবিতা, যে আধার আলোর অধিক বইতে আছে। তো প্রথম আধুনিকতার মূল মন্ত্র যেটি আমি এই সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি উল্লেখ করছি, শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। এটা ধ্রুবপদ হয়ে গেল সঙ্গে সঙ্গে। 50-এর দশকের ক্রমজায়মান বুর্জোয়া নাগরিক সমাজের ব্যক্তি মানুষ এই প্রবচনটিকে একেবারে বীজ মন্ত্রের মতোই লুফে নিলেন। ব্র্যাকেটে আজও এই মন্ত্রটির অনুশাসন অব্যাহত। উদাহরণ, 21 শতকের তরুণ প্রজন্মের এই জাতীয় সঙ্গীতটি আমাকে আমার মতো থাকতে দাও, ব্র্যাকেট ক্লোজ। কিন্তু নিছক সত্যটি হলো, শোনা যাচ্ছে, নিছক সত্যটি হলো এই আত্মসর্বস্ব প্রবচনে নিহিত রয়েছে আধুনিকতার এক্সট্রিম ইন্ডিভিজুয়ালিজম, যা রেনেসাঁসের একটি বিলম্বিত ফ্রাঙ্কেনস্টাইন, যাকে ঘিরে আজ সেলফি কালচারের এই উদগ্র উল্লাস। সুতরাং এই ভ্রান্ত ও ক্ষতিকর মন্ত্রটিকে আমি বর্জন করেছি বহুকাল আগে এবং এটির বিরুদ্ধে সাধ্যমতো বলে চলেছি। দ্বিতীয় মন্ত্রটি হল কোট আনকোট, বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী।
এটির রচয়িতা কবি সুধীন্দ্রনাথ দত্ত। এটিও এক ভ্রান্ত প্রস্তাব, জৈবিক, আত্মিক ও বৈজ্ঞানিকভাবে ভ্রান্ত প্রস্তাব। যে বিশ্ব প্রকৃতি আমাদের জননী, যে মায়ের মতোই আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার খাদ্য, জল, আলো, অক্সিজেন জুগিয়ে চলেছে, সেই বিশ্বকে বিরূপ বলার চেয়ে ভ্রান্তি আর আছে কিছু? আমার একটু গরম হয়ে গেছে নাকি? মেশিনও আধুনিকতার পক্ষে, মেশিন তো পক্ষে হবেই। তবে হ্যাঁ, এআইরা আসছে, ওরা আবার চাইবে রোমান্টিক, সে অন্য বলবে, সেই বক্তৃতা আরেকদিন এসে। তো কি বলছিলাম, আচ্ছা, সেই বিশ্বকে বিরূপ বলার চেয়ে ভ্রান্তি আর আছে কিছু? বিশ্বের খেয়ে পড়ে ব্যক্তির এই অন্ধ অভিমান অবাস্তব নয়? এটির বিরুদ্ধে আমার অবস্থান রবীন্দ্রনাথের দুটি দার্শনিক তত্ত্বে। এক, কোটান, আমার স্বাতন্ত্র গর্ব নেই, নাই। রবীন্দ্রনাথের ভাষা, আমার স্বাতন্ত্র গর্ব নাই, বিশ্বের সহিত আমি আমার কোনো বিচ্ছেদ স্বীকার করি না। দুই, আমি কি আত্মার মধ্যে, কি বিশ্বের মধ্যে বিস্ময়ের অন্ত দেখি না। আনকোট। এই দুটি আমার নিজের মন্ত্র। রোমান্টিক কবি মানুষ বিষয়ে আলোচনা করতে গিয়ে আধুনিকতাবাদ বিষয়ে এত কথা বলতে হলো তার কারণ, যে আধুনিক কবিরা রোমান্টিক কবিদের নস্যাৎ করেন, তারা নিজেরা আধুনিকতার কোন তাত্ত্বিক চোরাবালিতে দাঁড়িয়ে আস্ফালন করছেন সেদিকে আঙুল তুলে দেখান। রোমান্টিকতা এবং আধুনিকতা দুই আত্মকেন্দ্রিক, ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ কেন্দ্রিক। তফাৎ হল, রোমান্টিকেরা আত্মমগ্ন, আত্মমুগ্ধ, কিন্তু আধুনিকদের মতো আগ্রাসী, আত্মদর্পী, আত্মদম্ভী নয়। রোমান্টিকদের নার্সিসাস একটি নির্জন ফুল, আধুনিকদের নার্সিসাস একটি বিষাক্ত ছত্রাক। আধুনিকদের মুখে কথায় কথায় শোনা যাবে এলিয়েনেশন, আনুই আর আরবান অ্যাংস্ট। এই মামুলি আস্তিত্বিক সেন্টিমেন্ট আর কাহাতক সহ্য করা যায়। তাই নরেশ গুহর কবিতায় যখন শুনি এই উদাত্ত উচ্চারণ, গান দাও, গান দাও, হে আকাশ, হে ধরণী, হে বেদনা দূর, শীতের ভোরের বায়ু, হে অনন্ত একতারা সুর, হে রাত্রি শেষের তারা, ক্ষীণ আয়ু, হে অশ্রুবরণী, বসন্ত ব্যাকুল শাখা, সর্বপত্র হারা, দাও, গান দাও। প্রার্থনা। তখন এই আত্মকেন্দ্রিক মনটাই বিশ্বের সুরে বেজে ওঠে। মানুষ আরো কিছু লিখেছিলাম, সময় লেগে যাবে, আমি একটি কবিতা নিয়ে পড়ছি। প্রথমেই বলবো এক বর্ষার বৃষ্টিতে কবিতাটির কথা। রোমান্টিক কবি মানুষের একটি ব্যাকুল আত্মপ্রশ্নের উচ্চারণ এই কবিতাটিতে বিধৃত। এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম, এত পথ হেঁটে, এত জল ঘেটে কি তবে হলাম? তারপরে কবি বলছেন, এত যে শুয়েছি, এত যে পেয়েছি, দুঃখ সুখের ধারায় নিয়েছি, দু চোখে দেখেছি অপার্থিবের অফুরন্তের ঝর্ণা। মার কোলে শিশু ঘুমে অচেতন, চুলে বিলি দেয় হাওয়া। একটি চুমোয় বিশ্বের সব খ্যাতি, গৌরব, বৃত্তের স্বাদ পাওয়া। তবু শেষে জলে লিখে নাম চলে যেতে হবে। কি তবে পেলাম, কি তবে হলাম? একেবারে শ্রেষ্ঠ রোমান্টিক কিটসের শুদ্ধ এপিটাপের বিলাপে বিলীন হয়ে যাওয়ার ক্ষেত্রে সরল বিষণ্ণ কবি এই কবিতায় দোষ দিচ্ছে শ্রাবণকে। বলছেন, হায় দুরন্ত শ্রাবণ, তুমি দিয়েছ শিক্ষা, হৃদয় শুধু দুহাতে বিলোতে ছড়াতে শুধুই, তোমার মতোই সঞ্চয় আমি রাখিনি কিছুই। এখানে আমরা পাচ্ছি রোমান্টিক চারিত্রের আরেকটি মৌল স্বভাবের বর্ণনা, একটি মৌল স্বভাবের বর্ণনা। তোমার মতোই সঞ্চয় আমি রাখিনি কিছু, একেবারে রোমান্টিক ক্যারেক্টার। এই রোমান্টিক কবি মন
কি উদার, আত্মহারা, নিভৃত, নিষ্পাপ। আমি লক্ষ্য করি যে এই নিষ্পাপ বিশেষণটি ব্র্যাকেটে আছে। আমি শুধু রোমান্টিকদের ক্ষেত্রে নির্দ্বিধায় প্রয়োগ করতে পারি, আধুনিকদের ক্ষেত্রে কদাচ নয়। কারণ আধুনিকদের একটি স্বঘোষিত বীজমন্ত্রই হল পাপ কর্মের চৈতন্যই মহত্তম অতিসুখসার। এটি কাব্যে আধুনিকতার জনক বোধগয়ার উক্তি এবং বুদ্ধদেব বসুর কলমে সেই উক্তির কামোদ্দীপক অনুবাদ। আপাতত আমাদের আলোচ্য এক বর্ষার বৃষ্টিতে কবিতাটির উপসংহারে ফিরে আসি। হায় দুরন্ত উত্তরা শ্রাবণ, তোমার শিক্ষা এই তো করল, এবার কি তবে জলে লিখে নাও, চলে যেতে হবে, কি তবে পেলাম, কি তবে হলাম। কি লেখাটি লিখে গেছেন আমাদের জন্য। আমরা তো স্টেজ পেরিয়ে এই বুড়ো বয়সেও লিখে চলেছি, কিন্তু উনি ঠিক জিনিসটা ঠিক ধরে দিয়ে গেছেন। আদ্যপান্ত কবিতাটিতে কবিতার সরল, বাস্তব, অভিমানী মানসিক কণ্ঠের উচ্চারণ অবিকল ধরে রেখেছেন। কোনো কাব্যিকতা, দার্শনিকতার উত্তরণে যাননি, এমনকি রোমান্টিক মেলাঙ্কলির সন্ধানও করেননি। অকপট মানসিক অভিমানেই কবিতাটিকে সুস্থিত রেখেছেন। এখানেই কবিতাটির ব্যতিক্রমী চয়। কবিতাটির প্রসঙ্গে আরও একটি কথা বলা, সেটি এই যে যদিও কবি নরেশ গুহ তৎকালীন কৌতুক পরিভাষায় একজন দীক্ষিত বৌদ্ধ ছিলেন, কোনোভাবেই বৈষ্ণব ছিলেন না, অর্থাৎ কবি বুদ্ধদেব বসুর অনুগামী ছিলেন, বিষ্ণুদের অনুগামী ছিলেন না, তবু তিনি নরেশ গুহ তাঁর কবি ধর্মে বিষ্ণুদেরই অনেক কাছাকাছি ছিলেন বুদ্ধদেবের চেয়ে। যদিও তিনি নিজে তার দীক্ষাগুরু বুদ্ধদেবের মতোই আধুনিক কাব্যতত্ত্বে বিদগ্ধ পণ্ডিত, কিন্তু গুরুর মতো আধুনিকতার অস্থির উচ্চাটন তাঁর একেবারেই ছিল না। যা ছিল তা বিষ্ণুদের মতো এক সহজ উদার কবি স্বভাব এবং এক সুস্থ আধুনিকতার বোধ। বস্তুত আমি যে এই রচনায় আধুনিকতার অবক্ষয়ী দিকগুলির সমালোচনায় প্রবৃত্ত হয়েছি, তার বিপরীতে একটি সুস্থ, সংযমী এবং প্রবল শক্তিশালী বিশ্ব আধুনিকতার বোধ বিষয়ে আমি সচেতন। এবং আমার বিবেচনায় বাংলা কাব্যে সেই সুস্থ সবল বিশ্ব আধুনিকতার প্রধান রূপকার বিষ্ণুদেব। দুর্ভাগ্যের বিষয়, কবি হিসেবে তিনি প্রায় বর্জিত, বিস্তৃত। কারণ বাঙালি কবিতায় লিরিক ট্র্যাডিশনের ভক্ত, ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের নয়। যাই হোক, নরেশ গুহ আদ্যন্ত লিরিক মেজাজের কবি, কিন্তু তার কবি দৃষ্টিতে সেই বিশ্ববোধের ছাপ। উদাহরণস্বরূপ এই কবিতাটি থেকে দুটি পংক্তি উল্লেখ করি। প্রথমটি, দু চোখে দেখেছি অপার্থিবের অফুরন্তের ঝর্ণা, এবং দ্বিতীয়টি, একটি চুমোয় বিশ্বের সব খ্যাতি, গৌরব, বৃত্তের স্বাদ পাওয়া। এই দুটি উচ্চারণে বিষ্ণুদের নির্ভুল ছায়া। এরপরে আমি বলবো শান্তিনিকেতন ছুটি ছেড়ে দিচ্ছি, বলা হয়ে গেছে। আমি তার আর একটি মাত্র কবিতার কথা বলবো, সেটি তাতার সমুদ্র ঘেরা বইটির প্রথম কবিতা লোকটা। এটি আমার বিচারে নরেশ গুহর প্রকৃত কবি মানুষকে বোঝার পক্ষে একটি কেন্দ্রীয় কবিতা, অতি গুরুত্বপূর্ণ কবিতা। 5টি স্তবকে পূর্ণ এই কবিতাটি তার জীবন জিজ্ঞাসার নাটকীয় পঞ্চাঙ্গ। প্রথম স্তবকটি পড়া মাত্র আমাদের মনে পড়বে বিষ্ণুদের বিখ্যাত কোণার্ক কবিতাটির কথা, কিন্তু একই সঙ্গে চোখে পড়বে দুটি কবিতার থিমের মৌলিক তফাৎ। কোণার্ক যেমন শুরু হয় সমাজ চেতনার জয়গাথা দিয়ে, কোট বিষ্ণুদের লাইন, আকাশে বালিতে সূর্য, আদিগন্ত উন্মুক্ত মুখর কলরোলে, চোখে সূর্য মায়া জলে, কানে বাজে নির্মাণের জনতার হাসি, আনকোট বিষ্ণুদের। তেমনি নরেশ গুহর লোকটা শুরু হয় ব্যক্তি চেতনার অন্ধকার জিজ্ঞাসার উচ্চারণে, কোট আকাশে সোনার মুখ দেখছে সারনা থেকে নতুন। অসাধারণ ছন্দের কাজ এই প্রথম পংক্তি। আকাশে সোনার মুখ দেখছে সারনা থেকে নতুন, ধুলো পা আবিষ্ট চোখ বসে থাকে মস্ত নীল মাঠে, চারদিকে হিমশীত নক্ষত্রের উজ্জ্বলতা পূর্ণ, সেই যেন পড়েছে লেখা অন্ধকার ভাগ্যের ললাটে, আনকোট। বিষ্ণুদে যখন কোণার্কে গিয়ে শুনছেন নির্মাণের জনতার হাসি, তখন নরেশ গুহ সারনাথে গিয়ে দেখছেন
ধুলো পায়ে আবিষ্ট একাকী চোখে দেখছেন অন্ধকার লেখা আছে ভাগ্যের ললাটে। অর্থাৎ তিনি আধুনিকতার যেটি এক মূল স্তম্ভ, ব্যক্তি চেতনার নৈরাশ্য, সেই স্তম্ভটিকে স্পর্শ করছেন এবং দ্বিতীয় স্তম্ভকে বলছেন এবং স্তূপের পায়ে একা লোকটা। কবিতার নামটাও খুব লক্ষণীয়, যে লোকটা বলে একটা শব্দ এই এত মারাত্মক কবিতায় তিনি ব্যবহার করছেন। যে যে আধুনিকতা রোমান্টিকতা আলোচনা আমরা করছি, তিনি নিজে কত আধুনিক ছিলেন, যে লোকটা সচেতনভাবে এখানেও বলছেন এবং স্তূপের পায়ে একা লোকটা। বিষ্ণুদেব কবিতা থেকে হাজার মাইল দূরে একটা উচ্চারণ, সেই ব্যক্তি উচ্চারণ আধুনিক উচ্চারণ। এবং স্তূপের পায়ে একা লোকটা, হয়তো একই ডাক তারও প্রাণ শুনেছিল পদ্মাপাড়ে বিজনে একদিন। তৃতীয় স্তবকে এসেই আবার আধুনিক ব্যক্তি মানুষের একটি কঠিন বিষণ্ণ আত্মপ্রশ্ন জাগিয়ে তুলছেন তিনি। নাকি সারনাথে এসে শিলাকাটা বুদ্ধের অবক্ষয় দেখেছিল মিউজিয়ামে, অভ্যাসবশত লোভী হাত ছুঁয়েছিল শিল্প ধ্যান, ছেনিতে বাটালে গড়া জয়। সে নিজে পারেনি, তার খেয়ে ক্ষুধা কান্নার আঘাত রাত্রি জানে, স্বপ্ন জানে। প্রবল আবেগের চাপ এখানে। আমি আমার পূর্ববর্তী বক্তা হিন্দুকে একটু নজর করতে বলবো যে কতটা আবেগের চাপ রয়েছে, যে আক্রান্ত হওয়ার কথা উনি বললেন, কবিতা যে ধাক্কা দেয় বুকে। সে নিজে পারেনি, তার খেয়ে ক্ষুধা কান্নার আঘাত রাত্রি জানে, স্বপ্ন জানে। একজন কবি কত অসহায়, জগৎকে নিয়ে বসে আছেন সারনাথের পায়ে, কিন্তু তিনি একজন আধুনিক। তার মূল কাজ হচ্ছে ব্যক্তি চেতনা নৈরাশ্য। এখানে এত জটিল একটা ইয়ে লেখা। ওইটা সম্পর্কে আমি বলছি কথা, যে একেবারে মগ্ন গভীর জীবনানন্দীয় উচ্চারণ। এরপর চতুর্থ স্তবকে এই ট্রাজিক চেতনার এক তীব্র নাটকীয় মুখ। কোট, অথবা মন্দিরে যেতে ফিরে ধমনীর সব রক্ত আছড়ে পড়েছিল বুকে তার, মন্থর মেয়েটি তবু মিশে গেছে কুটির তিমিরে, এখন পৃথিবী বড় অন্ধকার, শুধু অন্ধকার। নতুন করে পড়ে বুকটা ফেটে গেছে। আমাদের মন্থর মেয়েটি তো বারবার কুটির তিমিরেই মিশে যায়, তারপর পড়ে থাকে অন্ধকার, শুধু অন্ধকার, আর শুধু আমাদের বুক ফাটা আঘাত, তাই না? এবারে পঞ্চম স্তবকে নরেশ গুহ সমহিমায় মঞ্চে অবতীর্ণ। মৌলিক তার কণ্ঠ, শূন্য অন্ধকার মঞ্চে শম্ভু মিত্রের মতো তার মুখে এক অসামান্য অন্তিম শপথোক্তি। কোট, সারঙ্গ উধার দীপ্ত মন্ত্র লাগা স্তব্ধ রাত, দীপ্ত মন্ত্র লাগা স্তব্ধ রাত, মাটি লেপা গ্রাম, স্ত্রী পুরুষ ঘরে গেছে, বেণুবনে সুজাতা কি চাঁদ একাকিনী, অপার আকাশী আলো মূল গন্ধ বিহারের সিঁড়ি বেয়ে নামে। সে পায়নি করুণা যার প্রভু তথাগত, কেন এ লোকটাকে ফেরালেন তিনি? এই শরদত্বের বিস্ময়কর কাব্য সৌন্দর্য আমাকে হতবাক করে। এর প্রতিটি পঙ্ক্তি যেন ছেনিতে বাটালে গড়া কাব্যের ভাস্কর্য। এই উচ্চারণে নরেশ গুহ এক নিষ্কম্প সরাট আধুনিক। তার সাদামাটা লোকটা মনের গভীর আকাঙ্ক্ষা সত্ত্বেও তথাগতের করুণা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু কেন? এই তো আধুনিকদের অন্তিম অস্তিত্ববাদী প্রশ্ন। সে পায়নি করুণা যায় প্রভু তথাগত, কেন এই লোকটাকে ফেরালেন তিনি? এই তো আধুনিকতার যুগপথ, তার বেদনার্থ জিজ্ঞাসা, অভিমান। এর পরেও কি আমরা নরেশ গুহকে শুধু এক লিরিক মেজাজের কবি বলতে পারি? সংবেদী মন ও জিজ্ঞাসু মননের সার্থক মিলন তার কবি দৃষ্টিতে। এতক্ষণ এই আলোচনায় আমি যে রোমান্টিক আধুনিকদের দ্বন্দ্ব বিষয়ে এত কথা বললাম, তার একটি বিশেষ কারণ আছে। দীর্ঘ কবি জীবনের অভিজ্ঞতা থেকে আজ আমি মনে করি, একজন কবির চেতনায় আধুনিকতার ভিতরে যদি রোমান্টিকতার গভীর মিশেল থাকে, তাহলে সেই কবির কাব্যদৃষ্টি প্রকৃত উদার ও অন্তর্দর্শী। আধুনিক কবি মানুষ ও রোমান্টিক কবি মানুষের সহজাত সম্মিলনে কি উত্তুঙ্গ কবিতার সৃষ্টি হতে পারে। বিশ্ব কবিতায় তার শ্রেষ্ঠ নিদর্শন বোদলেয়ারের কবিতা, জীবনানন্দের কবিতা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আধুনিক রোমান্টিকের মিশেলে এই যৌগিক কবি মানুষটি বিরল থেকে বিরলতর হয়ে উঠছে কবিদের ভিতরে। কিন্তু আজ এই বিশ্বব্যাপী ডিজিটাল ভার্চুয়ালের আগ্রাসনের দিনে
এআই চ্যাটবটদের আসন্ন রোবোটিক অভ্যুত্থানের দিনে ওই যৌগিক কবি মানুষটির বড় প্রয়োজন। কারণ ভার্চুয়াল বিরোধী এবং বিশ্ব প্রকৃতির বলিষ্ঠ ভাবুক ওই কবি মানুষটি আজ বিপন্ন মানব হৃদয়ের খুব সহায় হতে পারে। নমস্কার।